ফরিদ ভাইকে দিয়েই শুরু করি। ফরিদ ভাই অনেকদিন পরে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসুস্থ ছিলেন। ফরিদ ভাই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে দুপক্ষের কেউই জানায়নি, ফলে রহস্য ডালপালা মেলছে। ফরিদ ভাই যদি এই বিষয়ে একটু আলোচনা করেন যে এতদিন দীর্ঘদিন পরে হুট করে পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করলেন, এরপরে আরো আছে একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সবার সাথেই দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়ে গেল উপর্যুপ করে। হঠাৎ করে সবকিছুই যেন খুব দ্রুতই ঘটে যাচ্ছে। কি ঘটছে দেশে ফরিদ ভাই? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমজনতার দর্শক এবং আমাদের অন্যতম আলোচক এবং উপস্থাপক রাশেদ হায়দার ভাই, সকলকে শুভেচ্ছা। আপনি যে কথাটা বলেছেন আপনার মনে থাকার কথা, আপনার চ্যানেলেও বলেছিলাম, অন্যান্য জায়গায় বলেছি যে এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আবার গভীর হবে এবং তাদের পুনরায় তাদের সংযোগ আলোচনা সব আগের মতোই, বরং আগের চাইতে গভীর হবে, সম্পৃক্ততা বাড়বে। তখন অনেকে হাসাহাসি করেছিল। এগুলো কিন্তু তার সিমটম। দীনেশ ত্রিবেদী যখন তিনি বাই রোডে ঢাকায় আসলেন, সেটা কিন্তু একটা সাইন ছিল। এটা যাদের বোঝার, সমাজদার যারা আছেন তারা সবাই বুঝে গিয়েছিলেন। এমনকি শুধু আমরা না, আমাদের যারা বিজ্ঞ দর্শক রয়েছেন তারা বুঝেছিলেন ওটা কিন্তু একটা সাইন ছিল, ওটা একটা উদ্দেশ্য ছিল তার অনেক কিছু বোঝানোর জন্য, এবং সেটা আমরা দেখেছি। তিনি যখন রোডে আসলেন তখন আমরা বুঝলাম যে ভিন্নতা নিয়ে আসতেছেন। শুধু তাই না, দীনেশ ত্রিবেদী যখন বাংলাদেশে আসলেন তাকে সরাসরি মন্ত্রী পদমর্যাদা দেওয়া হলো, আরেকটা সাইন। এগুলো সিমটম। ঝড় আসার আগে আকাশে মেঘ বা সূর্যের আলো, বাতাস, এগুলো দেখলে বোঝা যায়। গ্রামের যারা গরিব কৃষক ছিল, দরিদ্র অশিক্ষিত, তারা কিন্তু একটু গরম হলেই বলতো, আমরা দেখতাম যে আমরা তখন তো রেডিওতে আসতো আবহাওয়ার খবর নিয়ে, আমরা দেখেছি আবহাওয়ার খবর রেডিওতে যা বলতো, টিভিতে যা বলতো তাও অধিকাংশ ভুল হইতো, কিন্তু গ্রামের অশিক্ষিত কৃষকেরা যা বলতো তা সঠিক হইতো। তারা বাতাস দেখেই বলে দিতে পারতো, আকাশ দেখেই বলে দিতে পারতো, এমনকি রোদ দেখেও বলে দিতে পারতো যে দেশে কখন বৃষ্টি হবে। তো এরকম অনেক কিছু সিমটম এখানে রয়েছে। এর জন্য আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না, গবেষক হতে হবে না, ডক্টরেট ডিগ্রি নিতে হবে না। আপনি যেটা বললেন যে শুধু খলিলুর রহমান নয়, আমাদের একজন বিজ্ঞ দর্শক এখানে বললেন যে প্রধান বর্তমানে বাংলাদেশে রয়েছে। এবং আরো অদ্ভুত ব্যাপার যে প্রধান বাংলাদেশে আসার আগে তিনি কিন্তু চায়না সফর করে এসেছেন। এটা আরো কিন্তু একটা ভিন্ন রকম একটা বার্তা দিচ্ছে আমাদের। পাশাপাশি আপনি দেখেন এর আগে আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত আসলো, আমরা দেখলাম। তো বাংলাদেশ নিয়ে এখন এই মুহূর্তে সবচাইতে বেশি সমালোচনা হচ্ছে। এখানে যার যার অবস্থান, প্রত্যেক পরাশক্তি, প্রত্যেক দেশ যার যার স্বার্থ রক্ষার জন্য সদা তৎপর। তো আপনি যেটা বললেন যে এখানে আমরা যেহেতু রুদ্ধদ্বার বৈঠক, কোনো প্রেস কনফারেন্স হয়নি, আর প্রেস কনফারেন্স হলেই যে সবই সত্য বলবে তা তো নয়। আমার মনে হয় সেখানে বহুবিধ আলোচনা হয়েছে, তো তার বহুমাত্রিক আলোচনা হয়েছে, মাল্টিপারপাস বিষয় নিয়ে তারা, সাবজেক্ট নিয়ে তারা কথা বলেছে সেখানে, তাতেও সন্দেহ নেই। আপনি দেখেন যারা এখন বলতো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আমার সে কাকারা এখন সবাই নীরব। দিল্লি না ঢাকা, আপনি দেখেন একদিকে ভারতে যাবে না বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, যাবে না বলেছে। অন্যদিকে তারা 2 লাখ ব্যারেল নাকি টন তেল চেয়েছে, ডিজেল জ্বালানি চেয়েছে। দিল্লি না ঢাকা বলতে বলতে এখন তারা দিল্লি ছাড়াই চলতে পারে না। এটা নতুন কিছু না। আবার দেখলাম যে জাহিদ পাড়া, যেটাকে আমি পেতি পাড়া নাম দিয়েছি, তারেক রহমানের যে একটা পাড়া নেশৌরি আছে, সে প্রথমে বলল যে যারা জননেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করবে, এমনকি সেখানে লাইক দিবে, তাদের আইনের শেয়ার দিবে, তাদের আইনের আসবে। কত বড় গবেট হইলে একজন প্রতিমন্ত্রী বা একজন উপদেষ্টা এই কথা বলতে পারে। তারপর আমরা কি দেখলাম, এখন আবার সুর পাল্টে ফেলেছে, বললো সীমিত আকারে তার বক্তব্য প্রচার করা যেতে পারে। এই যে পরিবর্তন,
আমার মনে হয় যে এগুলো আগামীর বাংলাদেশ কি হবে, কোন দিকে যাবে, তার একটা নির্দেশনা দিচ্ছে আমার মনে হয়। তবে এখানে শেষ না, আগামী ডিসেম্বর আসতে আসতে অনেক কিছু এই দেশে ঘটবে যা আমরা কল্পনাও করতে পারবো না। যেমন এই মুহূর্তে রয় প্রধান আসবে, আমরা কেউ কল্পনাই করি নাই। আসবেন তিনি, কিন্তু এই মুহূর্তে আসবেন আমরা বুঝতে পারি নাই। যেভাবে ভারতের সাথে বিএনপির সরকার এবং তার যে চেলা চামুন্ডা রয়েছে, তারা সারাদিনই স্লোগান দেয় যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কিন্তু আমরা দেখতে পেলাম যে দিল্লি ছাড়া তারা এক কদম চলতে পারে না। বাংলাদেশের ইন্ডিয়ান বাইকে বসে ইন্ডিয়ান ডিজেল নিয়ে দেখবেন যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতেছে, এবং এটা বাংলাদেশের পুরনো স্বভাব, এটা থাকতেই হবে। কারণ বাংলাদেশের মৌলবাদীদের যে 4টা চিহ্নের কথা হায়দার আকবর খান রণ বলে গিয়েছিলেন, তার একটি হচ্ছে ভারত বিদ্বেষ। এখানে থাকতেই হবে, না থাকা ছাড়া কোনো উপায় নাই, এটা তাদের স্বভাব। কিন্তু রাষ্ট্রনীতি আলাদা জিনিস। রাষ্ট্র চালাতে গেলে আপনাকে অনেক কিছু মেনে চলতে হয়, জাতীয় এবং আন্তর্জাতিক অনেক নিয়ম কানুন হিসেব নিকেশ মিল করেই রাজনীতিতে টিকে থাকতে হয়। তাছাড়া ক্ষমতায় থাকা যায় না। তার জন্যই তো আমরা কখনো দেখি বাংলাদেশ আওয়ামী লীগ হেফাজতকে ডাকে, কখনো আবার দেখি বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি আবার হেফাজতকে ডাকে। সব জায়গাতে এরকম ছিল, আছে এবং থাকবে। তবে আমার মনে হয় যে দ্রুততার বৈঠকের কথা বললেন, বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের পূর্বাভাস। সেটা কি হবে হয়তো আমরা অর্ধেক অনুমান করতে পারবো বা কিছু অনুমান করতে পারবো, কিন্তু অধিকাংশই আমরা ঘটে যাওয়ার আগ পর্যন্ত অনুমান করতে পারবো না। তার আগে আপনারা জানেন যে ফ্রড মাজার নামের যে একজন বদমাইশ আছে, বাম বদমাইশ, সাবেক বাম, সাবেক জাসদি, মানে কোন দল সে করে নাই তা জানি না, সব দলই শুধু আওয়ামী লীগ ছাড়া সব দলই সে করেছে মোটামুটি, মাসাল্লাহ। তিনি আবার হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। আমরা পুরনো প্রবাদ একটা শুনেছি যে যখন কোনো জাহাজ ডুবতে থাকে তখন সেখান থেকে তেলাপোকারা নাকি, তেলাপোকা, ইন্দুর, বান্দর এগুলাকে পালায়। কিন্তু এবার আমরা দেখলাম ইন্দুর বান্দর না, সরাসরি ভাল্লুকই পালানো শুরু করেছে। মানে ফ্রড মাজার নিজেই এখন পারে না তো বলে ফেলে যে কোনো কিছুই আমি জানি না, সব কিছু জানে ইউনুস, আর জানে আমার ভাবির পোলারা। এখন দেখেন সামনে কি কি ঘটে, আমরা অপেক্ষায় থাকি, দেখি কি হয়। তবে বাংলাদেশের মানুষ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বর মাসকে ঘিরে বাংলাদেশের মানুষ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন যে আমি প্রায় 7 থেকে 10 দিন আমি অনলাইনে সক্রিয় ছিলাম না, অনেকেরই ফোন রিসিভ করিনি, কিন্তু অনেকেই আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে বা মেসেজ লিখেছে, সেগুলো আমি শুয়ে শুয়ে দেখতাম। সেখানে আমি যা শুনলাম, যা দেখলাম, তাতে মনে হয় আওয়ামী লীগের জন্য পোয়া বড় হবে। কারণ এই দেশের মানুষ অস্থির হয়ে গেছে পরিবর্তনের জন্য। কারণ আপনি দেখেন যে অর্থনীতির কি অবস্থা। আপনি জানেন যে 10,000 লোকের চাকরি চলে গেছে এই গত 10 দিনে। মানে এটা অবিশ্বাস্য যে 10,000 মানুষের চাকরি চলে যাওয়া, নতুন চাকরি তো নাই, আবার 10,000 লোকের চাকরি চলে যায়, আরো হাস্যকর ব্যাপার। তবে একটা জিনিস আমি অপ্রাসঙ্গিক ভাবে বলি, আমি একটা ক্লিপ পাঠিয়েছে একজন আমাকে, দেখলাম যে ডাস্টবিন শফিক আছে, তাকে ওই ডাক্তার আব্দুল নূর তুষার যেভাবে ধোলাই করলো, মানে বেশ মজাই পেলাম আর কি। এরকম গজব বেজ্জতি, মানে আমি ওর জায়গায়, ডাস্টবিন শফিকের জায়গায় আমি হইলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতাম। কিন্তু আর তো লাজ নাই, লজ্জা নাই। ওরা যখন বললো, এইভাবে বললো যে আমার পাশে বসা লোকটা জবের বন্যা বয়ে দিবে, সে আবার দাঁত কেলে আসে বলে হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছি। মানে এতই বেহায়া, এতই বেলজ্জা, মানে এরা দেখেন, মানে এদের অপমান করতেছে, এদের বোধটুকুও নাই যারা অপমানিত হচ্ছে। হায়দার ভাই কি বলেন, মানে এদের আসলে আমরা, মানে আমি বুঝে উঠতো নাকি আপনি কিভাবে বেজ্জতি করবেন, পারবেন না তো। কারণ যার বৌদি নাই তার পাশে থেকে বলতেছে যে আমার এই পাশের লোকটা জবের বন্যা বসায় দিবে, ওই জব তো খুঁজে পেলাম না। সে আবার মানে তর্কও করে। সে আবার তো মানে কিরকম বেহায়া, বেলাজ হলে এটা সম্ভব, এছাড়া এটা সম্ভব নয়। আবার ইদানিং আপনি দেখেছেন যে যে ভাস্কর্য নিয়ে মামুনুল হক যে ফতোয়া দিয়েছে, মাশাল্লাহ আমরা দেখলাম। কেবল এর আগে বলছিল 1930-40-এর দশকে, মানে যখন খিলাফত প্রতিষ্ঠিত ছিল মুসলিম বিশ্বে, তখন বলেছিল সবকিছুই হারাম, মাইক হারাম, তারপরে বলল টেলিভিশন হারাম, তার রেডিও হারাম, তারপরে বলল টেলিভিশন হারাম, তারপরে বললো ছবি তোলা তো হারাম ছিলই। সব হারাম করতে করতে ভাস্কর্য তো হারামই। হঠাৎ করে কালকে দেখলাম আমাদের 501 নম্বর মৌলবী ফতোয়া দিয়েছে মাথা ছাড়া ভাস্কর্য আরাম। যাই, অন্তত মাথা পর্যন্ত জায়েজ করছে। আশা করতেছি আগামীতে আর 2-4-6 মাস গেলে মাথা সহ ভাস্কর্য আরাম হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই যে পরিবর্তনের আভাস, আমার মনে হয় জামাতেরও একবার ক্ষমতায় দেওয়া দরকার। যদি আমি কখনোই কল্পনা করি না জামাত বাংলাদেশে আসুক, কিন্তু আমরা দিয়ে একটু দেখতাম যে এদের ভণ্ডামির মাত্রা কত দূরে যাইতে পারে, আমাদের একটু দেখার জন্য প্রয়োজন ছিল। যেমন 2024-এর 5ই আগস্ট, যদিও আমাদের অনেক মূল্য দিতে হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের, আওয়ামী লীগকে মূল্য দিয়ে যেতেই হচ্ছে। প্রতিনিয়ত আওয়ামী লীগ যারা করে, ছাত্রলীগ, যুবলীগ যারা করে, তাদের জেলে ভরা হচ্ছে, জেলের ভেতরে মেরে ফেলা হচ্ছে, জেলের বাইরে মেরে ফেলা হচ্ছে।
এমনকি শুধু ছাত্রলীগের পক্ষে দোকানে কথা বলায় নাকি, শুধুমাত্র কথা বলায় একজন কিশোরকে যার বয়স 16 বছর হয় নাই তাকে মেরে শহীদ মিনারে ঝুলিয়ে রেখেছিল। কি ভয়ঙ্কর ব্যাপার! আপনি কল্পনা করতে পারেন? আমার মনে হয় 1972 সালে যদি এই রাজাকার আল বদর আল শামস বা খানাদারি বাহিনী সহ যাদের 93,000 যে ছেড়ে দেওয়া হয়েছে এদের যদি কিছু কিছু ধরে ওই শহীদ মিনারগুলোতে ঝুলিয়ে রাখা হতো, আজকে মনে হয় ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের এইভাবে শহীদ মিনারে ঝোলানোর দুঃসাহস তারা দেখাতে পারতো না। অনেক সময় কিছু কিছু সময় ছাড় দেওয়া খুবই ক্ষতিকর, ভয়ঙ্কর ক্ষতিকর। গোকরা সাপকে আপনি ঘরে রেখে, যে গোকরা সাপ আপনাকে কেটেছে সেই গোকরা সাপকে আপনি ছেড়ে দিলেন এমনি এমনিতে, সে আবার আপনাকে সবল দিবে, তার আন্ডা বাচ্চা হবে, মোটামুটি প্রত্যেক শীতকালে মোটামুটি ছায়ের মধ্যে ডিম দিবে, দিয়ে ঘরের ভিতরে আপনার ঘরে পালবে না, আপনার বাসার আশেপাশে ঢুকবে। সেগুলোর জন্য আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, খুবই বেদনাদায়ক। আমি আমি এমনি মানসিকভাবে খুব পর্যদুস্ত, শারীরিকভাবেও, কিন্তু এই বিশেষ করে এই দৃশ্যটা এমন নয় যে এটা শুধুমাত্র ছাত্রলীগের বলে আমি তার পক্ষ নিলাম, তা নয়। কোনো মানুষকে এভাবে মেরে ঝুলিয়ে রেখে সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে যে বাংলাদেশের পুলিশ প্রশাসন সার্টিফিকেট দিয়েছিল নাকি আত্মহত্যা। মানে কারো আর কোনো খায় দেয় কাম নাই, শহীদ মিনারে গিয়ে ঝুলতে যাব, আর কোনো জায়গা পাইল না। তো মুক্তিযুদ্ধের যারা বিরোধী, ভাষা আন্দোলনের বিরোধী, তাদের সাথে তো শহীদ মিনারের একটা বিরোধিতা আছেই, ছিল, আছে এবং ওদের ভবিষ্যতেও থাকবে। তাই তারা এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে, সেটা ছাত্রলীগ করুক, ছাত্রদল করুক, বা মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছাত্রলীগ, যুবলীগ যাই করুক, যে কোনো, এমনকি আপনি দেখবেন বিএনপির ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষের তারাও কিন্তু শান্তিতে নাই, তাদের কিন্তু সবগুলোকে সাইড করে দেওয়া হয়েছে, সবগুলো। আপনি বিএনপিকে তো বিএনপির ভিতরে 5% 10% হলেও তো মুক্তিযুদ্ধের পক্ষে আছে, দেখবেন তাদের কোনো সক্রিয়তা নাই। তার সর্বশেষ প্রমাণ ব্যারিস্টার রুবিন ফারানা, সে কিন্তু সারাদিনই বঙ্গবন্ধুকে গালি দিত, সংসদে বসে শেখ হাসিনাকে গালি দিত, শুধু একটু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণেই তাকে দেখেন দল তাকে তালাক দিয়ে দিয়েছে। উনিও মোটামুটি বিএনপিকে বাইন, ব্যারিস্টার রুবিন ফারানাও বিএনপিকে বাইন তালাক দিয়ে মৌলবীদের হারিয়ে, আমার সবচেয়ে ভালো লেগেছে রুবিন ফারানা রাজনৈতিক দর্শনের সাথে আমার দ্বিমত রয়েছে, কোনো সন্দেহ নেই এবং থাকবে, কিন্তু রুবিন ফারানা ওইখানে কিন্তু একই সাথে বিএনপি, একই সাথে এই মৌলবাদী শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করে তিনি চলে এসেছেন। তার মানে কি, আওয়ামী লীগের ভিতরে আপনি দেখেন সবাই ধরে নিয়েছিল বিএনপির ভিতরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হবে ফজলুর রহমান, অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর, অনেকেই মনে করে নিয়েছিল, বা কেউ মনে, অথচ তিনি কিন্তু তার চেয়ে বড় পদ, মুক্তিযুদ্ধ তো প্রতিমন্ত্রী পদ, তিনি ক্যাবিনেট মিনিস্টার হওয়ার যোগ্য, যেহেতু তিনি তার দলের চেয়ারম্যানের উপদেষ্টা ছিলেন, কিন্তু তাকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? সারাদিন বঙ্গবন্ধুর অবশ্য সমালোচনা করে না, আওয়ামী লীগ শেখ হাসিনাকে সারাদিন গালি দেয়, তারপরেও কিন্তু তাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয় নাই এবং দিবেও না। কারণ কি? কারণ হলো যে বিএনপির ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে তারা বরদাস্ত করতে পারে না, তাহলে যারা ছাত্রলীগ করে, যারা যুবলীগ করে, কৃষক লীগ করে, বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, যাই এই ধরনের মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের কি সহ্য করতে পারবে? পারবে না। তার জন্য এই ঘটনাগুলো ঘটতেছে। তবে আপনাকে বলে দেই, রক্ত কখনো বৃথা যায় না, যায়নি, যাবেও না। এই যে আপনি রুদ্ধতার বৈঠকের কথা বললেন, আমার ধারণা সেখানে ওই ডিসেম্বরকে কেন্দ্র করে কথা হচ্ছে এবং হতে থাকবে। আমরা জানি না যে সর্বশেষ কি ঘটবে, তবে আমরা বুঝতে পারি যে একটা পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হওয়া উচিত। বাংলাদেশের সাধারণ মানুষ, আমি বললাম তো, এই 10 দিনে আমার কাছে যে সমস্ত ভয়েস, আমার এই কি বলে, ফিল আপ হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, মানে এত মানুষ ভয়েস মেসেজ পাঠিয়েছে। কারণ আমার ডাক্তার নিষেধ করেছে, ফোনও রিসিভ করতে না করছে। মানে সোজা কথা, আপনারও ফোন আমি ধরি নেই, জানেন, রাশেদ ভাইয়ের ফোন ধরি নাই, আপনার ফোন ধরি নাই। আপনারা হয়তো ভাবছেন যে, জানি আপনারা রাগ করেন, আপনারা বুঝতে পারছেন যে সামথিং ইজ রং, কিন্তু যারা আমাকে কাছে থেকে জানে না তারা হয়তো ভুল বুঝেছে, তাদের সাথে তারা বলছে ফোন কেন রিসিভ করে না। আমাকে ফোন ধরাই নিষেধ আমার, মানে এই যে কথা বলতেছি শরীর গরম হয়ে যাচ্ছে। আজকেও আমি বাদ দিতে চেয়েছিলাম, যে কিন্তু পরে দেখি না শরীরে আমাকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়েছে, তারপরে এই যে কথা বলতেছি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এখন ইভেনকে সাইফুল বাতন টিটোর লাইভ আমাকে ক্যান্সেল করতে হয়েছে, আমার নিজের লাইভ ক্যান্সেল করতে হয়েছে। আমি আপনাকে বলি, রুদ্ধতার বৈঠকের ভিতরে সবচেয়ে বেশি প্রসঙ্গ যেটা নিয়ে দুষ্ট লোকেরা বলতেছে, আলোচনা হয়েছে, বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইউনূস সরকার যা পারেনি। ইউনূস সরকারকে 13টি নাকি 19টি সেক্টরে স্পট দিয়েছিল, যারা সেখানে জঙ্গিবাদ, মৌলবাদ চর্চা করে, সন্ত্রাসী ট্রেনিং নেয়। সেই বিষয়গুলো নিয়েই তারেক রহমানের সাথে কথা হয়েছে এবং এগুলো তাকে বাস্তবায়ন করতেই হবে। উনি ওই যে 10 ট্রাক মামলায় মনে করেছিল যে ওটা ছাড় পেয়ে গিয়েছিলাম, এইবার তা পাবে না। ভারত, আমি বলেছি তো, ভারত তার কৌশল, ভারত সুকৌশলে আগায়, ভারত ধীরে ধীরে আগায়। এটা তার জন্য এটা এটা একদিকে প্রবলেম, অন্যদিকে এটার আবার একটা মজা আছে। কারণ আপনি যখন একটু সময় নেবেন, অর্থাৎ আপনি জানেন যে শেখ ফরিদ আপনার সাথে প্রতারণা করবে,
তো আপনি শেখ ফরিদকে একটু সুযোগ দিলেন, দেখি শেখ ফরিদ কি করে। এটা দেখার জন্য অনেক সময় মানুষের সামনে প্রকাশ করার একটু সুযোগ দেওয়া উচিত। সম্ভবত ভারত এই কাজগুলো করতে, আর ভারতের হাতে জ্বালানি অস্ত্র, খাদ্য রপ্তানি, শিল্পের কাঁচামাল, এই 3টা অস্ত্র ভারতের সাথে। আপনি এই 1 থেকে 1.5 কোটি যে অনুপ্রবেশকারী ভারতে রয়েছে, এটাকে না হয় আপনার স্বীকার করলেন, সীমান্তে পাহারা দিবেন। অবশ্য বার্মাতে পাহারা দিবেন না, বার্মা থেকে যত আসে আসুক, কোনো সমস্যা নেই। প্রয়োজনে পাসপোর্ট সহ দিবেন, প্রয়োজনে এদের কাছে মা বোন, এই দেশের বিএনপি জামাত হেফাজত রোহিঙ্গাদের কাছে মা বোন বিয়ে দিবে বা তাদেরটা বিয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের যারা ভারতে ঢুকে পড়ে আছে তাদের ঢুকতে দিবে না, না দিলেও। কিন্তু তেল, ডিজেল, এই জ্বালানি, কাঁচামাল এবং খাদ্য, এইগুলো যদি রপ্তানি বন্ধ করে দেয় ভারতে, যেটা মনে আছে আপনার, যে কারণে আপনার চ্যানেলই ব্যান হয়ে গেছিল, যেটা আমি বলেছিলাম যে ভারতের আসল অস্ত্র হচ্ছে ফুড চ্যানেল বন্ধ করে দেওয়া। এটা যদি বন্ধ করে দেয়, তাহলে তারেক রহমান কেন, কোন রহমানের পক্ষে বাংলাদেশ পরিচালনা করার সময় ভাবির পোলারা যতই চেঁচামেচি ঘেঁচাঘেঁচি ফেঁচাফেঁচি করুক, কোনো কাজ হবে না আমার ভাবির পোলা। কোথায় এখন ইলিয়াস, কোথায় সেই পাকি, নিজে যে বলে যে তার রক্তের পজিটিভ, পি পজিটিভ, কোথায় এখন সেই কি ইন্ডিয়া বয়কটে আন্দোলনের জনক, কি পিনাকি ভট্ট, সে ওই যে আমাদের রাশেদ ভাইয়ের প্রতিবেশী, সে প্যানিক ভট্ট এখন কোথায়? কোথায় এখন আমার ভাবির ছেলে? কোথায় এখন এই হাদি মাদি গাদির যারা চেলা চামুন্ডু? কোথায় এখন ওই ভিপি নুরা? কোথায় এখন? তো সে মন্ত্রী, এখন বলুক না ইন্ডিয়া বয়কট। কোথায় এখন আমতারেক, গালফুল আমতারেক? কেন তারা ইন্ডিয়া বয়কট আন্দোলন করে না এখন কেন ইন্ডিয়ার কাছে জ্বালানি চায় 2 লাখ টন? কেন? ভারত ছাড়া এক কদম এই দেশের মানুষ চলতে পারবে না। আমি বলেছি তো, আমি বারবার বলেছি যে আপনি আমেরিকার সাথে পাঙ্গা নিলে অন্তত 3 বেলার জায়গায় 2 বেলা খায় বাঁচবেন। ইভেন মিডল ইস্টের সাথে পাঙ্গা নিলে 3 বেলার জায়গায় 1 বেলা খায় বাঁচবেন। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে না খেয়ে মারা যাবেন, কোনোদিনই টিকতে পারবেন না। যতই কিছু বুদ্ধিজীবী, কিছু সিংকুবাম, কিছু ফাত্রা বুদ্ধিজীবী সাংবাদিকেরা বয়ানবাজি করে যে চাইনার সাথে করিডোর হয়ে গেলে আমাদের আর সমস্যা নাই, চায়না থেকে খাদ্য আনবেন? চায়না নিজেই তো, চায়নাতে আপনি কি রপ্তানি করবেন? চায়না দিয়ে আপনার চলবে? চায়না থেকে চাল আনবেন? চায়না থেকে ডাল আনবেন? আনেন, দেখি আমরা তো। চায়না দিয়েই যদি, চায়নার করিডোর যদি একটা দেশ চলতো, তাহলে পাকিস্তান ভিখারিস্তানে পরিণত হলো কেন? পাকিস্তানের সাথে পৃথিবীতে সবচেয়ে ভালো সম্পর্ক যে রাষ্ট্রের সাথে চায়নার, সেটা হচ্ছে পাকিস্তান। তো আমরা দেখলাম চায়নার সাথে যার গাইঠা পিরিতি হয়, সে ভিখারিস্তানে পরিণত হয়, ইতিহাস বলে। আমরা দেখেছি আমেরিকার সাথে যার গাইঠা পিরিতি হয়, সেই দেশটা ধ্বংস হয়ে যায়, আমরা দেখেছি। তো বরং ভারতের সাথে যারা থাকে, এই তালেবানেরা, এই আফগানিরা, যাদের সারা পৃথিবী তাদের স্বীকৃতি দেয় না, এমনকি সরাসরি ভারতের স্বীকৃতি দেয় নাই, ভারতের সাপোর্টে তাদের খেলাধুলা, খাদ্য, রাজনীতি সব ঠিক আছে। বরং ভারতের সাথে থাকলে দেখা যায়, এটা জাতীয় স্বার্থের প্রশ্ন বলতেছি, অস্তিত্বের প্রশ্নে। যারা মনে করে যে বাংলাদেশ পারমাণবিক বোমা বানাইলে আর কোনো সমস্যা নাই, তাহলে পাকিস্তানের তো 170টা পারমাণবিক বোমা আছে, ভিখারিস্তানে পরিণত হইল কেন? কারণ তার সাথে ভারতের সম্পর্ক নেই। আজকে যদি ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক থাকতো, পাকিস্তান ভিখারিস্তান হইতো না। ভারত কিন্তু এখানে গেম খেলে দিয়েছে। যেই দিন বাংলাদেশ এরকম করবে, পাকিস্তান তাও টিকে আছে। আমি আবার বলি, পাকিস্তান তাও টিকে আছে কোন রকম। কিন্তু যেই দিন ভারত বাংলাদেশকে তালাক দিবে, যেই দিন ভারত বলবে বাংলাদেশ বয়কট, সেই দিন কিন্তু এই বাংলাদেশে কোনো তারেক রহমান, কোনো শফিকুর রহমান, কোনো ভাবির পোলারা। ফরিদ ভাই আমাদের ওই যে বলছিলাম যে ইন্ডিয়ান হাই কমিশন তাদের ভেরিফাইড পেজে একটা একটা ইয়ে দিয়েছে, পোস্ট করেছে। সেটা হলো আমাদের হোম মিনিস্টারের সাথে যখন ওনার বৈঠক হয় তারপরে দিয়েছে। এটা বলেছেন এখানে আছে, কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর কি হয়েছে সে বিষয়ে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ এমন কোনো কিছুই পোস্ট করেনি। করেছে একটা, কিন্তু সেটা আসলে একদম সাদামাটা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে যে লিখেছে, সেটা লিখেছে ঠিক এটা, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উপর আলোকপাত করা হয় এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা সহ অভিন্ন আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়। জি, নিরাপত্তা সহযোগিতার কথাটা এখানে উঠে আসছে। নিরাপত্তা সহযোগিতা মানে কি? চীন থেকে দূরে থাকো, আমেরিকা থেকে দূরে থাকো, জঙ্গিবাদ থেকে দূরে থাকো, মাদ্রাসা থেকে দূরে থাকো, এটাই বুঝাইছে। এটা আমার ভাষায় বললাম আর কি, কূটনৈতিক ভাষায় তো এগুলো বলে না। আমি এখন যে ভাষায় কথা বললাম,
এটা আমাকে যখন আপনি কোনো দায়িত্বে দিবেন, আপনি যখন কোনো পদে বসাবেন, আমি তো এই ভাষায় বলতে পারবো না। ডিপ্লোমেসি, এই দেশের মানুষের ডিপ্লোমেসি, এই শব্দগুলো চয়ন করা এদের জন্য কঠিন। আপনি দেখেন না আজকে সুম্মা শফিক কি বলছে, যে চুষতে আরাম লাগে, মানে দেখেন তার শব্দ চয়ন, মানে তাদের ভাষাটা দেখেন, চাকরির ক্ষেত্রে বলছে, মানে তারা শব্দ চয়ন করতে জানে না। তো এরা তো শব্দগত ত্রুটি বিচ্যুতি থেকে দূরে থাকবে। এই যে প্রতিরক্ষা, নিরাপত্তা মানে কি? রাষ্ট্রের নিরাপত্তা। রাষ্ট্রের নিরাপত্তা মানে কি? বাংলাদেশ তো সামরিকভাবে ভারতের জন্য হুমকি নয়, কারণ এই বাংলাদেশ সেনাবাহিনী বার্মার সাথেই পারে না। বাংলাদেশ সেনাবাহিনী বার্মার তথাকথিত আরাকান আর্মি দেখলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। বাংলাদেশে এত মর্দে মুমিন সহ, বিজিবি সহ, আর্মি সহ, আমার ভাবির পোলারা, বিএনপি জামাত সকলের হলকম শুকে যায়। তারা এসে বাংলাদেশের সেনাবাহিনী ওদের পোশাক পরে, ওদের অস্ত্র নিয়ে বাংলাদেশে গান গায়, নাচে, এবং জেলে শত শত জেলে ধরে নিয়ে যায়, এবং মুক্তিপণ দেয় বাংলাদেশ সরকার ছাড়াই আনে। সেটা ইউনূস সরকার হোক আর তারেক ভাইয়ার সরকার হোক, কিন্তু ওইখানে কিন্তু খাটে না। তাহলে সামরিকভাবে তো ভারতের সাথে পারবেন না। ভারতের সাথে বয়ানবাজিতে পারবেন, কারণ ভারত আপনার সাথে বয়ানবাজিতে যাবে না। কারণ হাতি কখনো শিয়ালের সাথে, ওই শব্দটা নিলাম না, এত নিচে নামাইলাম না, হাতি কখনো শিয়ালের হুক্কা ওয়া দেখে তার সাথে তর্কে যাবে না, সেজন্য ভারত যায় না। তা আপনি ওই সুযোগটা পেয়ে গেছেন। মানে বাংলাদেশের এই ভাবির পোলারা, বিএনপি জামাত, হেফাজত, চামড়া নাই পীর, তারপরে কিছু হাঁপানি রোগী, রিক্সাওয়ালা মিক্সালা, এরা মনে করছে যে কিছুই তো বলে না। বারবার আমি আপনাদের বলি যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী রাষ্ট্র থাকার কারণে আমাদের রাষ্ট্রটা এখন ঠিক আছে। ভারত যদি বার্মার মতো হইতো, আমাদের এই দেশ কয়েক ভাগে ভাগ হয়ে যেত বহু আগেই। তো এখানে কি আলোচনা হয়েছে? সামরিক যেহেতু সেনাবাহিনী পারবে না, নৌবাহিনী পারবে না, সর্বোচ্চ 1 ঘন্টা টিকবে, সর্বোচ্চ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, না 72 ঘন্টা টিকবে। কিন্তু মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হচ্ছে পাকিস্তানের আইএসআই ঘাঁটি যাতে বাংলাদেশে না হয়, তুরস্কের ঘাঁটি যাতে বাংলাদেশে না হয়, জঙ্গিবাদীদের ঘাঁটি যাতে বাংলাদেশে না হয়। ভারতের জন্য বাংলাদেশ যদি কোনো কারণে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়ে যায় পাকিস্তানের মতো, তাহলে ভারতের জন্য ভয়াবহ বিপজ্জনক হয়ে দাঁড়াবে। কারণ ফ্যানাটিসিজম, ধর্মান্ধতা এবং জঙ্গিবাদ, এটা যে কোনো সামরিক বাহিনীকে আপনি হটাইতে পারবেন, জঙ্গিবাদকে আপনি হটাইতে পারবেন না, যেটা বাংলাদেশে অলরেডি 30 বছর 35 বছর যাবৎ পরিকল্পিতভাবে করে ফেলা হচ্ছে। আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে মানে 4-5 বছর আগে লিখেছি যে সোভিয়েত ইউনিয়নের মতো শক্তিশালী রাষ্ট্রকে ভাঙার পেছনে মুসলিম মৌলবাদীদেরকে, জঙ্গিদেরকে নিয়ে ব্যবহার করেছে। সেটা আফগানিস্তান থেকে শুরু হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং মৌলবাদী জঙ্গিবাদী শক্তি, এটা ভারতের জন্য হুমকি, ভয়ঙ্কর হুমকি। বাংলাদেশ নেই যে জননেত্রী শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে কি শুধু তার দুর্নীতির কারণে, তার ভুলের কারণে? কোনো সন্দেহ নাই, তার রাজনৈতিক একটা দল 17 বছর ক্ষমতায় থাকলে ভুল ভ্রান্তি থাকবে, ত্রুটি বিচ্যুতি থাকবেই। এই 4 মাসে আমার তারেক ভাইয়ার সরকার 4000 ভুল করছে। তো 17 বছর ছিল, তাদেরকে 17টি ভুল নাই, 117টিও থাকতেই পারে। কিন্তু এটার সাথে এটার পার্থক্যটা কি? অনেক পার্থক্য রয়েছে। আপনি দেখেন এইখানে জঙ্গিবাদকে, বাংলাদেশে মৌলবাদকে উস্কে দেওয়া হচ্ছে কেন? কোনো না কোনো দেশ, কয়েকটা দেশ বা একটি দেশ বা কোনো না কোনো দেশ বা কোনো না কোনো শক্তি গোষ্ঠী, তারা বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদকে আস্কারা দিচ্ছে কেন? বাংলাদেশটা বলির পাড়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে। শেখ হাসিনাকে উচ্ছেদ করছে এই বাংলাদেশে ভারত বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য। এইখানে তো শেখ হাসিনাকে তার দুর্নীতির জন্য উচ্ছেদ করে নাই, এটা তো একটা ল্যাম এক্সকিউজ। সামনে এটা দেখাইতেছেন, এটা সামনে দেখানো হয়েছে, কিন্তু পর্দার আড়ালে কি করেছে? পর্দার আড়ালে হচ্ছে শেখ হাসিনা যদি এখানে থাকে তাহলে ভারত বিরোধী শক্তিগুলো এখানে প্রতিষ্ঠিত হবে না, এটাই চূড়ান্ত সত্য। সেই কারণেই শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ ঘটানো হয়েছে, এবং এটাকে এখন এক একজন মনের মাধ্যমে সে এক একজনের মতো বলতেই পারে। আর কোন শক্তি ব্যবহার করা হয়েছে? সর্বোচ্চ শক্তি, 2টা শক্তি। প্রথমে বাংলাদেশে মিলিটারি ইউজ করা হয়েছে, যার উপরে কারো ক্ষমতা নাই। তারপরে হলো মিলিটারির চেয়ে বড় শক্তি, এটা মোল্লা শক্তি, এটা আরো বড় শক্তি। আপনি এটাকে ইগনোর করতে পারেন না। মূর্খের শক্তিকে ইগনোর করলে আপনি বিপদে পড়বেন। আওয়ামী লীগ, ভারত, এই দুই, আওয়ামী লীগের মতো একটি বড় দল এবং ভারত সরকার বাংলাদেশের এই মূর্খের শক্তিকে অবহেলা করেছে। সেটার জন্য দেশে আজকে এই পরিস্থিতি, এবং এটার পিছনে অবশ্যই ফান্ডিং আছে, অবশ্যই এদের পৃষ্ঠপোষকতা রয়েছে। তারা এগুলো করতেছে এবং ভবিষ্যতেও করবে, থেমে যাবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ডিসেম্বরে না আসুক, পরে ডিসেম্বরে আসবে, আওয়ামী লীগ আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, তারা ক্ষমতায় আসবে, কিন্তু এই শক্তি কিন্তু বসে থাকবে না। আমরা বললাম তো এই 10 দিন আমার কাছে যে সমস্ত আমি ভয় পেয়ে গেছি। আমি চিন্তা করতেছি এখন যে আওয়ামী লীগ আসবে কিনা তা না, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কি কি ঘটবে, এগুলো আমার কাছে যে তথ্য আসছে, আমি ভীত, সন্ত্রস্ত, চিন্তিত আমার দেশ নিয়ে। ভয়াবহ রকম পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ নিয়ে। দেশি বিদেশি অনেক মানুষ আমাকে অনেক কিছু পাঠিয়েছে, সময়ের অভাবে কিছু দেখতে পেরেছি, অনেকগুলি দেখতে পারি নাই। আপনাকে বলি,
এই শেখ হাসিনার সরকার উচ্ছেদের পিছনে শুধুমাত্র যে রাজনৈতিক কারণ তা না, এটা জিও পলিটিক্স এখানে রয়েছে। কারণ এখানে সবাই ব্যবসা করতো, এখানে রাশিয়া ব্যবসা করেছে, চায়না ব্যবসা করেছে, আপনার ইতালি ব্যবসা করেছে, আপনার আপনার আমেরিকাও কিছু ব্যবসা করেছে। কে ছিল না? জাপান এখানে সরাসরি ছিল। জাপান থাকলে তো আমেরিকার আপত্তি থাকার কথা না, তার বন্ধু রাষ্ট্র। কোনো আমার তাড়িয়ে দিল কেউ, কিন্তু রাশেদ বাইরে নিল, আমি তো হ্যাপি থাকবো, আমি রাশেদ ভাই আছে, আমাদের দুইজনকে সরাই দিল, আপনাকে রাখলো, আমরা তো ভাববো আপনি আছেন। তা তো ঘটে নাই। এইখানে আমাদের বন্দর নিয়ে, যে বন্দর নিয়ে এত টানাটানি কেন, জলসীমা নিয়ে এত টানাটানি কেন? কারণ এই বাংলাদেশকে ঘিরে, কমপক্ষে এই আগামী 10 বছরে বাংলাদেশকে ঘিরেই পৃথিবীর অনেক দেশে যুদ্ধ পরিচালনা হবে। সেই কারণে শেখ হাসিনা সেখান থেকে হটানো হয়েছে। বরং আমি চিন্তা করতেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও এই দেশ স্থিতিশীল হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। যে রাশেদ হায়দার ভাই, যে কথাটা ফরিদ ভাই আসলে অনেক ডিটেইল একটা আলোচনা করে ফেলেছেন, কারণ বেশ কদিন অনুপস্থিত ছিলেন, সে কারণে অনুপস্থিত আলোচনাটাও করে ফেলেছেন। যাক, আমরা একদম নগদ কথাটা বলি খুব সংক্ষেপে, যদি আপনি বিষয়টা আনেন। সেটা হলো ডক্টর খলিলুর রহমানের সাথে যে রুদ্ধদ্বার বৈঠকটা হলো এই সময়, এরপরেই তিনি বৈঠক করলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, তারপরে বৈঠক করলেন আমাদের প্রধানমন্ত্রীর সাথে। এখানে একটা সিরিয়াল আছে, একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেই গেছে। হঠাৎ করে এত এত দ্রুত ঘটনাগুলো ঘটছে কেন? রাশেদ হায়দার ভাই সংক্ষেপে যদি আলোচনা করেন। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদের দেখছেন। আসলে আজকে ফরিদ ভাইয়ের কথাই আমাদের সকলের শোনা উচিত, কারণ উনি ব্যাপক মিস করছে, পাবলিকও মিস করছে, আমরাও মিস করছি, তো ওনার কথাই শোনা উচিত। মাসুদ ভাই, ইয়েটা শুরু হয়েছে আপনার খলিলকে দিয়া, শেষ হয়েছে তারেক জিয়াকে দিয়া। এইদিকে আবার ভারতের 4 জন বিশেষায়িত লোকও বাংলাদেশে আছে, তার মধ্যে একজন রয়ের প্রধান। যেখানে আগে তো ফরিদ সাহেব রয়ের প্রধান, অমুক রয়ের প্রধান, সব রয়ের প্রধান আছে, কিন্তু বাঙালি দেখতেছে রয়ের প্রধানটা আসলে কে, সেও এখানে আছে। এবং উনি আগামীকাল আবার সচিবালয়ে যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। সব বিষয়টা নিয়ে এটা আপনারা কিছু বলার না, এটা তো আপনারা কেন, আমাদের পাবলিকও বুঝে যে কি হয়। আর রুদ্ধদ্বার বারবার আপনারা বলতেছেন, আপনি যাবে বিয়া শাদী করেন, কাবিন নামা পাবলিকের সামনে, খানা দানা পাবলিকের সামনে, বরযাত্রী আপনার পাবলিকের সামনে নেন, যৌতুক কত নিছেন বা কি কত হয়েছে এটা কি আর আপনি কন? সুতরাং এখন রুদ্ধদ্বার করবেন তো কি এখন, কারণ রুদ্ধদ্বার না করলে এখন খলিলের চেহারা বাইরে আসে যা দেখলাম, আমার তো মনে হয় থাবর সোয়ারও দিয়ে দিছে কিনা, এটা ওপেন হলে তো দেখা যাইতেন আপনারা, এই জন্য ভাই রুদ্ধদ্বার হয়েছে আমি বুঝি। আর আজকের যত কিছু তাতে আমি কিন্তু একটা লোকের পক্ষে আজকে, সেটা হচ্ছে যে হাদির ভাই মাসুদের পক্ষে আজকে। সে আজকে বিশাল একটা বিবৃতি দিছে যে আমার ভাইকে হত্যাকারী যেই সে রয়ের প্রধান বাংলাদেশকে, তাকে গ্রেপ্তার করা হোক। এবং খলিল্লা কইতেছে যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে হবে, মানে শেখ হাসিনা এমনি আইতে পারবে না, ওকে বন্দী হিসেবে। এখন আমারও দাবি আজকে এদের সবার সাথে যে রয়ের এই প্রধান সহ বাকি যে 4 জন আছে এদের বন্দী করো, আর্মি ক্যাম্পে নিয়ে যায়, টর্চার করো, বলে এখন বন্দি বিনিময় হবে। একদিকে শেখ হাসিনা আসবে, একদিকে যে হিন্দি ছবিতে দেখেন না, এদিক থেকে যায় ওদিক থেকে আসে, এইভাবে কইরা যদি করে তাহলে আজকে আমি তারেক ভাইয়াকে সেলুট দিব, এর কোনো বিকল্প নাই। আমি মনে করি আজকে আমি তারেক ভাইয়ার পক্ষে, হাদির ভাইয়ের পক্ষে, এদের পক্ষে যে এদের গ্রেপ্তার করো। ওই বঙ্গু মৌলানারা কোথায়? প্রতিদিন ঢাকা না দিল্লি তালিবান সব ছিঁড়ে ফেলাইতেছে। রয়ের প্রধান আজকে বাংলাদেশে কই বাইতুল মোকাররমে একটা মিছিল হয় না কেন? আজকে কেন আপনার 200-400 গাড়ি ঘোড়া পোড়ায় না ওনারা? কই গেছে? এরপরও কি বুঝেন না আসলে খেলাটা কি চলছে, কোন লেভেলে খেলা চলতেছে? ওই যে ফরিদ ভাই কইছে না, সব করবো কিন্তু খাইতে হইলে ভারতরে লাগবে, এইটাই হচ্ছে মূল কাহিনী। এখন ভারত যে কি চাল দিছে, তাদের রয়ের প্রধান এখানে চলে আসছে, সবাই লাইন ধরে দাঁড়াই গেছে যে স্যার আপনার সাথে দেখা করতে চাই। কারণটা কি? পাবলিক কইতেছে এনএসআই ডিজিএফআই দাওয়াত দিছে। আমার তো মনে হচ্ছে তারেক জিয়ার নিজেই দাওয়াত দিছে যে স্যার আপনারা আসেন, আমাদের কোন কেমনে সেনাবাহিনীর থেকে মৌলবাদী দৌড়ামু, কিভাবে মৌলবাদীদের যে ট্রেনিং সেন্টার বা আমেরিকার তৈরি সেফ সেন্টার গুলোতে আমরা আক্রমণ চালামো, এটা আপনারা বলেন। কারণ এখন দেখেন না, ওই যে আরেকটা ইন্দুর একটা লাফালাফি শুরু করছে, এটার নাম জানি কি ভুলে গেছি, ওই যে দাঁড়িয়ালা যেটা লিভ টুগেদার করে আর কি ফরিদা ম্যাডামের সাথে, হেবেটাও কয় এখন সব আমেরিকান সেফ হাউস। যত আয়নাঘর দেখছেন এতদিন, এগুলো সব কিন্তু আসলে আমেরিকান সেফ হাউস ছিল।
এই আমার বাসার মতন এত বড় বড় এক একটা রুম, এই রুমের ভিতরে নতুন নতুন দেওয়াল করছে 6টা, কইরা কয় এগুলো সব আয়না করছিল, কিন্তু এগুলোই ছিল আসলে সেফ হাউস, ট্রেনিং দেওয়া হয়েছে পোলাপাইন্ডে জঙ্গিদেরকে। সব মিলে কি আপনার আর বুঝার বাকি আছে কেন ওনারা এত তাড়াতাড়ি কেন? এটার মূল হচ্ছে যে শেখ হাসিনা ফিরবে, কিভাবে ফিরবে সেটা না, শেখ হাসিনা আসার পর এই দেশ কি নিরাপত্তা দিবে, এই দেশে শেখ হাসিনা পাড়া দেওয়ার আগে তোমরা সমস্ত মামলাগুলো উইথড্র করবা কিনা। জাতিসংঘ এখন বলতেছে যে আমরা সাক্ষী হইতে রাজি নাই, সাক্ষী সৌদি পাইতেছে না শেখ হাসিনার মামলা, গলায় পাউরুটি আটকি মরছে, এইটাও নাকি মামলা হয়েছিল, এখন উইথড্র করতে বাধ্য হয়েছে। আর কি তোমরা এইসব মামলার আর কোন কোন অবদানকে অস্বীকার করবে? তারেক জিয়া গেছে চিটং এ, সবচেয়ে মজাটা চিটং এ, সেইখানে ওনাদের কমিটি মিলে পুরো চিটং এ 700 জন আছে লিডার, তার মধ্যে নাকি 300 লোকের সাথে কথা বলছে। সে 300 লোকের মধ্যে আবার 30 জন আছে যারা নাকি অতীতে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি, এরা সবাই ভিজিটিং কার্ড পায়, তারা পায় না। এখন তারেক জি আবার আজকে ঘোষণা দিছে যে 10,000 লোকের চাকরিচ্যুত করা হয়েছে ইসলামী ব্যাংক থেকে, এটা অমানবিক করা হয়েছে। হঠাৎ জামাতের উপর খেপলো কেন? ইসলামী ব্যাংক কেন? এটা 10,000 লোক তো ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়ে গেছে, তারেক জি হঠাৎ এটা বললো কেন? মৌলবাদীরা আজকে কেন মুখে কুলু পাইটা রাখছে? এগুলি কি আর আপনাদের বিস্তারিত বুঝাইতে হবে? দেখতে থাকেন সামনে। কেন রাশেদ হায়দার ভাই, আমাদের প্রাইম মিনিস্টার তো হেফাজতে ইসলামের আমিরের সাথেও চিটাগাং এ দেখা করেছে। না না, হেফাজতে ইসলামের আমিরের সাথে চিটংয়ে দেখা করছে। ঘটনা হচ্ছে যে আমি এইটার জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করি। এটা হচ্ছে যে মানুষ মরার আগে তখন নাকি ওই যে হজে যায় পাপ মোচন করতে, 5 ওয়াক্ত নামাজ শুরু করে, তওবা করে না, তো ওনার অবস্থাও এটা। উনি হেফাজতের আমিরের লগে দেখা করবে না? কারণ এই যে আমেরিকা বলতেছে, এই যে ভারতের এতগুলো সিপাহসালা আইলো, রয়ের চিপ আইতেছে, হেফাজতের আমিরের কাছে দোয়া চাইছে যে হুজুর আপনি দোয়া করেন, আপনি তো দেওবন্দের বড় হুজুর, আপনার দোয়া মনে হয় লাইগা যাইতে পারে, আপনার সাথে আমাদের ভাব ভালো। এটা হচ্ছে মরার আগে তোবা করে নিতেছে। আর ওখানে তো বলে সুন্নি যারা আছে, যে সুন্নিদের নাকি ওটা আখড়া চিটং, তো সুন্নিরা কোথায় এখন বুঝি না, সুন্নিদের দামও নাই। এগুলো আপনি দেখতে থাকেন, এসব জঙ্গিদের কাজ কাহিনী দেখতে থাকেন। হেফাজতের আমিরের সাথে দেখা করে ওই মাদ্রাসায় কয় হাজার পোলাপাইন আছে যে উনি আমিরের লগে দেখা করতে যাবে। এগুলো সব দেখেন, কে কোন দিকে ডুবায়, কে কি করে একটু দেখেন। আর আপনার দর্শকদেরকে বলি বা আপনার মাধ্যমে বলি, আমাদের যে শিলং সালাউদ্দিন, উনি তো এখন এদের গ্রেপ্তার করা উচিত, কারণ উনি গুম ছিলেন না ভারতে নাকি। আমি শুধু একটা কথাই বলবো যে রয়ের চিফকে এক্ষুনি অ্যারেস্ট করা হোক, সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া ব্যাপক ধোলাই করা হোক, কারণ সমস্ত গুম তো উনি করছিলেন। ওই সাহসটা যদি দেখায় আর কি এই বঙ্গু মোমেনরা, এটা দেখানো মনে হয় ভালো। আমি জানি না আপনার কি মতামত, বা আমার ফরিদ ভাই কি মতামত দেয়, সেটা দেখার আমার আশা রইল। যদি ফরিদ ভাই বলে সব বৈঠক হয়েছে শেখ হাসিনা আসলে নিরাপত্তার কি হবে সেই বিষয়, এবং বৈঠক হয়েছে শেখ হাসিনা আসার আগেই সমস্ত মামলাগুলো তুলতে হবে। ওইসব চায় না, কি বলে আপনার যে বিনিময় না, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করবে, এবং ভারতের দাবি যেই বিমানে নিয়ে গেছো ওই রকম বিমান পাঠাবা, সসম্মানে ওনাকে আনবা। এইটাই ছিল ভারতের কথা, যে সসম্মানে আনবা। আর এই যে পোংটামি বন্ধ করো, আমেরিকার আমরা এক, সবাই এক, পাইক্যাদের দৌড়াও, এটাই হচ্ছে মূল কাহিনী। এখন আমি ফরিদ ভাইকে জানতে চাই যে ফরিদ ভাই ওই রয়ের চিফকে অ্যারেস্ট করা হবে কিনা। জি, রাশেদ হায়দার ভাই জি আলাপ করবে। আমি একটু ফরিদ ভাইয়ের কাছে আবারও আসি। এই আলোচনাটা দুজনেরই দরকার আছে, যেহেতু রাশেদ হায়দার ভাই আলোচনাটা তুলেছেন, এটাকে আরেকটু ইলাস্ট্রেট করা দরকার আছে। না তুললে অবশ্য আলোচনা অন্যদিকে আমি নিয়ে যাইতাম, কিন্তু এখন এই আলোচনাটা দরকার। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, যেটা ওই সূত্রগুলোর তথ্য রাশেদ হায়দার ভাইয়ের কাছে ছিল বা আছে বিধায় তিনি কথাগুলো তুলেছেন। তো আমরাও বিভিন্ন সূত্র থেকে কিছু তথ্য পাই, জানা যায়। সেটা হচ্ছে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পর তার নিরাপত্তা বিষয়ে আলোচনা হচ্ছে, যা মিডিয়ার সামনে গোপন রাখা হচ্ছে, যেটা রাশেদ হায়দার ভাইয়ের আলোচনায় কিন্তু ইঙ্গিত আছে। আরো অনেকেই এ নিয়ে আলোচনা করেছেন।
সার্জিও গোরের সফরের পর দ্রুতই কি পট পরিবর্তন হচ্ছে, কানেক্টিভিটি আছে? শেখ ফরিদ ভাই, আপনার কি মনে হয় বিষয়টার গোড়াটা কি ওখানে? আর না হলে বিদ্যুৎ গতিতে ঘটনাগুলো ঘটে চলেছে একের পর এক। আমি ফরিদ ভাই। শুরুতেই বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো হবে, পুনরায় তাদের সম্পর্ক পুনঃস্থাপন হবে। তো আপনি যেটা বললেন আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সে দায়িত্বপ্রাপ্ত, তিনি আসার পরে আপনি ঠিকই বলেছেন যে বিদ্যুৎ গতিতেই, বিজলির গতিতেই চলছে এবং চলতে থাকবে। আর রাশেদ ভাই যেটা বললেন যে নিরাপত্তার ব্যাপার, শুনেন, খুঁটির জোরে পাঠা কোদে। আমাকে একবার দিনের বেলা গান পয়েন্ট, মানে একেবারে আমাকে গান পয়েন্টে রেখেছিল দিনের বেলা। আমি বলেছিলাম তুমি গুলি করতে পারবে না। কেন? আমি বললাম তোমার এই যে বন্দুক দিয়েছে তারা আমি চিনি, আর তুমি যার কথাই চলো তারাও আমি চিনি, এবং তিনি তোমার কতটুকু দায়িত্ব দিছে তাও আমি জানি, তাই তুমি আমার কিছু করতে পারবে না। প্রকাশ্য দিবালোকে আমাদের এলাকায় এটা ঘটেছিল, এবং আমাদের এলাকার কাউন্সিলর সেখানে আমরা দেখেছি। তখন আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব সরে পালায় চলে গেছিল, শুধু একজন এসেছিল, আমার বন্ধুর ছোট ভাই দৌড়ে এসেছিল দূর থেকে। কেউ আসে নাই ভয়, কিন্তু আমি জানতাম গুলি করতে পারবে না, কারণ খুঁটির জোরে পাঠা খোদে এবং গুলি করতে পারে নাই। তো এই যে আমার ভাবির পোলারা যে এত লাফালাফি করতেছে, আমেরিকা যখন সরে যাবে, যেটা হায়দার ভাই শুরু তার বক্তব্য শুরুতে বলেছে এবং শেষেও বলেছে যে সেফ হোম ছিল এবং তাদের প্রশ্রয়দাতা কারা, এদের পৃষ্ঠপোষককে, এই কুকুরগুলো পালে কে? পালে আমেরিকা। তো আমেরিকা যখন পিছ থেকে সরে যাবে, আমরা তো বয়স তো কম হয় না, কত গুন্ডা পান্ডা দেখলাম, কত রাজনৈতিক পান্ডা দেখলাম, কত বড় বড় ছোট মেজো বড় সেজো নেতা পাতি নেতা, আপনার অলিতে গলিতে একটা টপ টপ বটম দেখেছি। তো কেউ কোনো দিনই, দু চারটা ব্যতিক্রম থাকে, এছাড়া কেউ খোঁটার জোর ছাড়া চলতে পারে না। মস্তান বলেন, রাজনৈতিক নেতা বলেন, খোঁটার জোর ছাড়া চলতে পারে না। তো এই ভাবির পোলারা তো কোনো নেতা এর মধ্যেই পড়ে না, গুন্ডার মধ্যেই পড়ে না। এই আমার ভাবির পোলারা না গুন্ডা না নেতা, কোনোটাই না। এরা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে। এদের ভায়োলেন্স করার একটা লাইসেন্স দেওয়া হয়েছিল, সে ভায়োলেন্স সৃষ্টি করে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আমেরিকার প্রযোজনা এরা এগুলো করেছে। তো যখন প্রযোজক সাহেব থাকবে না, তখন পরিচালকও থাকবে না। যখন প্রযোজক পরিচালক নাই, তো ওই নটি মানে অভিনেতা অভিনেত্রী কাউকে আপনি খুঁজে পাবেন না। একটা যাত্রা মনে করেন যে আনারকলি যাত্রা মঞ্চস্থ হচ্ছে একটা মঞ্চে, সেখানে একজন প্রডিউসার আছে, সেখানে একজন পরিচালক আছে, প্রমোটর আছে, সেইখানে আয়োজক আছে। তো যদি প্রডিউসারই না থাকে পরে তো একটাও থাকে না। তো প্রডিউসার যখন বলে দেবে তোমরা সরে যাও, যেহেতু আন্দোলনের সময় তাদের জন্য সেফ হোম ছিল, তো এখনো তাদের আরো সেফ হোম না, এবার সেফ ল্যান্ডে নিয়ে চলে যাবে। যারা তাদের গোলামি করেছে হয়তো বলতে পারে যে শেখ হাসিনা ঢুকবে, কিন্তু জুলাই সন্ত্রাসীদের যারা মাস্টার মাইন্ড তাদেরকে সেফ হোমে যেতে দিতে হবে। আওয়ামী লীগ হয়তো মেনে নিতে পারে গোপনে, ঠিক আছে তোমরা চলে যাও, কিন্তু আমি আসার আগে চলে যেতে হবে, এই সুযোগ নিতে পারে। এছাড়া আর ভাবির পোলাদের কিছু করার নাই। কারণ আমেরিকা যখন চলে যাবে, তখন আপনি ওয়াকার সাহেবকে খুঁজে পাবেন না। আমেরিকা যখন এদের থেকে পিছু টান দিবে, তখন তারেক রহমান এদের পৃষ্ঠপোষকতা দেবে না। আর বাংলাদেশ আওয়ামী লীগ তো ছোট দল নয়। বাংলাদেশ আওয়ামী লীগ যত চাপাবাজি যে যাই বলুক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় দলের একটি এশিয়া মহাদেশের। ছাত্রলীগ আরো বড় ছাত্র সংগঠন। তো ভাবির পোলা তো এদের প্রতিদ্বন্দ্বী নয়। এদের প্রতিদ্বন্দ্বী কে? সেনাবাহিনী। এদের প্রতিদ্বন্দ্বী কে? বিএনপি। ইভেন জামাতও এদের সামনে কোলাবে না। ছাত্রলীগ যুবলীগ যখন তাদের পারফরমেন্স দেখাবে রাস্তায় ময়দানে, তখন একমাত্র সেনাবাহিনী আর বিএনপি ছাড়া তাদের সামনে টিকতে পারবে না। তো আপনি যত যাই বলেন, এখানে আলোচনা হচ্ছে নিরাপত্তার কথা বলতেছেন। শেখ হাসিনা যখন ঢুকবে, তখন যারা তার নিরাপত্তাহীনতা নিয়ে চিন্তা করতেছে তারা নিরাপদ থাকবে কিনা সেটা দেখেন। শেখ হাসিনা যখন আসবে, শেখ হাসিনা তো এত কাঁচা মানুষ না, তো এত কাঁচা রাজনীতি করে না। তো তিনি যখন ঢুকবেন, তখন কি ডাস্টবিন শ্রমিক দেশে থাকবে? তিনি যখন ঢুকবেন, আমার ভাবির পোলারা কি দেশে থাকবে? তিনি যখন ঢুকবেন, জামাতেরা সে আবার ওয়াজ মাহফিল শুরু করবে, আবার বঙ্গবন্ধুর বন্দনা। আমরা কি ট্র্যাক্টর মনোয়া নাকি তারেক জানোয়ারের নামে তারে দেখি নাই যে কি সুন্দর বঙ্গবন্ধুর বন্দনা করেছে? আমরা কি আমির হারামজাদাকে দেখি নাই কিভাবে শেখ হাসিনা বন্দনা করেছে? সে কি বলে নাই যে তার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করতো? আবার সে তারা ওয়াজ মাহফিলের সুরটা পাল্টে ফেলবে, আর কিছুই না। কারণ খুঁটির জোরে
পাঠাবো দে, ওই ইসলামী ব্যাংকের টাকা যতদিন আছে ততদিনে ফালাফালি করবে। তার গ্রাউন্ডে যে বললেন যে 5-7 হাজার লোকের চাকরিহীনতা নিয়ে আলোচনা করে দিয়েছে বিএনপি। আগামীতে কি হবে? আগামীতে আস্তে আস্তে বিএনপি ঢুকবে ইসলামী ব্যাংকগুলোতে, সো কল্ড ইসলামী ব্যাংকে। তারপর একদিন আওয়ামী লীগ আসবে। এদের অর্থনৈতিক মেরুদণ্ডই আসল। জামাতের, আমি আবারও বলি, জামাতের কোনো কর্মী, জামাতের কোনো সমর্থক নাই। জামাত যারা করে তারা মাফিয়ার মতো, সবাই তারা কর্মী, তারা একটা একটার সাথে, এটা কোনো রাজনৈতিক দল না। এটা আমি বলি নাই, বিএনপির মহাসচিব বলেছিল জামাত রাজনৈতিক দল না। এটা বলার জন্য হাইরে আমারে গালি দিছে জামাতের লোক, এমনকি আওয়ামী লীগের লোকের সমালোচনা করেছে, এমনকি বিএনপিরও গালি দিয়েছে। কিন্তু এই কথাটা বলেছিলেন বিএনপির প্রয়াত ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বিএনপির মহাসচিব। তিনি বলেছিলেন জামাত কোন রাজনৈতিক দল না। 1993 সালে তিনি এই কথাটা বলেছিলেন, আমি নিজের গানে শুনেছিলাম। তিনি বলেছেন জামাত আবার কিসের রাজনৈতিক দল? জামাত হচ্ছে একটা মাফিয়া চক্র। মাফিয়া চক্রদের মাফিয়াগিরি বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আপনি দেখবেন, খুব শীঘ্রই দেখবেন এরা ঠান্ডা হয়ে যাবে। কারণ এরা বলেছে কি যুক্তরাষ্ট্র তাদের পরীক্ষিত বন্ধু। তাদের যুক্তরাষ্ট্র তাদের পরীক্ষিত বন্ধু একাত্তর ছিল, এখনো থাকবে জানি। যুক্তরাষ্ট্র যখন সরে যাবে তারা কি করবে? এত রাজনৈতিক ভিত্তি নাই। আওয়ামী লীগ নির্যাতিত হোক, নিপীড়িত হোক, এরা ঘুরে দাঁড়াবে। এরা কি ঘুরে দাঁড়াতে পারবে? আমার ভাবির পোলাদের আপনি কোনোদিন আর খুঁজে পাবেন এই সরকারে, এই পট পরিবর্তনের পর আমার ভাবির পোলাদের কোনোদিন হারিকেন লাগায় খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না, আপনি পাবেন না। আর যারা ওই যে নিরাপত্তার ব্যাপারটা, বাংলাদেশ সেনাবাহিনী এই ঝুঁকি নিবে না। শেখ হাসিনার কোনো দুর্ঘটনা ঘটুক, এটা বাংলাদেশ সেনাবাহিনী ঝুঁকি নিবে না, দায় নিতে হবে। রইল বাকি মৌলবাদী শক্তি, তুরস্ক এবং পাকিস্তান মিলে একটা ঘটনা ঘটাইতে চাইবে। কিন্তু শেখ হাসিনা যেদিন ঢুকবে, এই মৌলবাদী শক্তি ঠান্ডা হয়ে যাবে, একেবারেই ঠান্ডা হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের তৃণমূলের নেতারা, কর্মীরা এখন বুঝে ফেলেছে তাদের শত্রু কে। তারা বুঝে ফেলেছে যে মোল্লা আর মিলিটারি আওয়ামী লীগের বন্ধু না, মুক্তিযুদ্ধের পক্ষে না। এটা তারা এখন পরিষ্কার। যদিও এর মধ্যে কিছু লোক পরিবর্তন, কিছু সাইদি লীগ আছে, সেটার বিষয় আলাদা। কিন্তু আওয়ামী লীগের একটা বৃহত্তর অংশ বুঝে ফেলেছে এরা কিছুই করতে পারবে না শেখ হাসিনা। কারণ আমেরিকা না থাকলে এরা সব জিরো। আমেরিকা যখন থাকবে না তখন এরা জিরো হয়ে যাবে। জিরো না, -29 চলে যাবে, বরফের যুগে চলে যাবে। এদের আপনি খুঁজে পাবেন না। এগুলো বললেই হবে। আপনার কি মনে হয় নাহিদ, এই 6 জন এমপি যে আছে, কালকে যদি, আমি বারবার বলেছি, আপনারা অনেকেই বলেন যে না জামাত হচ্ছে বিএনপির আসল শক্তি, না, এখনো দিন শেষে জামাত বিএনপি তার ভরসা। কালকে যখন জামাতিদের আওয়ামী লীগ আসার পরে ছাত্রলীগ এদের ধরবে, এরা যা করেছে তা করবে, সবগুলোকে বিএনপিতে যোগ দিবে। এদের শেষ আশ্রয়স্থল, পৃষ্ঠপোষক বিএনপি। যদি আমার সাথে এই কথার সাথে আওয়ামী লীগের অনেকে দ্বিমত পোষণ করবে, দিন শেষে এদের আশ্রয় প্রশ্রয়। আমি বলেছি তো, কালকে শুধু বিএনপি বলবে যে জামাতকে 3 তালাক 5 তালাক দিলাম, আপনি জামাতকে হারিকেন দিয়ে খুঁজে পাবেন না। হারিকেন দিয়ে খুঁজে পাবেন না, আপনি একজনেরও খুঁজে পাবেন না। যদিও কেউ যারা জামাত করতে পারে না লজ্জায়, তারাই বিএনপি করে, মানসিকভাবে অনেক মিল আছে, কোনো সন্দেহ নাই। এটাই একমত যে তারাও মুক্তিযুদ্ধ বিরোধী, এরাও মুক্তিযুদ্ধ বিরোধী, ঠিক আছে। কিন্তু আদতে জামাতের পৃষ্ঠপোষক দিন শেষে বিএনপি। আপনি বলেন, আপনি দেখবেন যত জামাতের নেতা আছে সবগুলোর আত্মীয় স্বজন বিএনপি। আপনি যান, প্রত্যেকটা জামাতের আত্মীয় স্বজন দেখেন, সবগুলো, মানে 80% জামাতের আত্মীয় স্বজন বিএনপি করে, আর 20% হয়তো আওয়ামী লীগের সাথে আছে। ঢাকা থেকে দিল্লির লাস্ট ফ্লাইটে দীনেশ ত্রিবেদী দিল্লি গেছেন আজকে। জি জি, রাশেদ হায়দার ভাই, আমাদের কত ঘন ঘন আমেরিকার রাষ্ট্রদূত আসা যাওয়া করতেছে। ফরিদ ভাই একদম লেটেস্ট, সেটা হচ্ছে জি ভাইয়া, তার আগে এমন ঘটনা ঘটেছে। হ্যাঁ, এখন আমাদের ভারতীয় হাই কমিশনার যিনি, তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর আবারও দিল্লিতে চলে গিয়েছিলেন। জি, শুনেন, গত কদিন আগেও তো সেম ঘটনা ঘটেছিল, মনে আছে? হ্যাঁ শুনেন, আমি বললাম তো ভারত, ফরিদ ভাই একটু বলি, মানে ঘটনাগুলোর গতি, এটাকে কি গতি বলে? ওই যে হাই স্পিড একটা ট্রেন আছে না, চায়না করছে না, বুলেট ট্রেন। মনে হচ্ছে ঘটনাগুলো বুলেট ট্রেনের মতো ঘটে চলেছে। জি, এবং ঘটবে, আরো ঘটবে। শুধু তাই না, আমি বললাম তো, আমেরিকার সাথে যখন ভারতের বোঝাপড়া হয়ে যাবে, এই মৌলবাদী শক্তিগুলো এমনি নিস্তেজ হয়ে দেখবেন, এরা তখন আমেরিকার বিরুদ্ধে বয়ান শুরু করবে। এই মৌলবীরা জামাত এখন বলছে না ফরিদ ভাই, কোথাও কি একটা চেঞ্জ মনে হচ্ছে কিনা, যে মার্কিন যুক্তরাষ্ট্র
তাদের আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে। প্রথম দিকে তারা যেমন কঠোর ছিল, গত 3 মাসে তাদের সেই অবস্থান কিন্তু আগের জায়গায় আছে বলে মনে হয় না। এই যে একজন একটা কমেন্ট করেছে, একটু দেখি। ভারত বারবার যখন সম্পর্ক এগিয়ে নিতে চায়, তাতে সরকার মনে করে ভারতকে দুর্বল মনে করে, এই বলতে চাচ্ছেন আর কি। মানে আমাদের মিডিয়া এই খবরগুলো এমন ভাবে প্রচার করতেছে, মনে হচ্ছে যে আমেরিকা, ভারতের হাই কমিশনার কিংবা ভারতের ওই যে কি রয়ের প্রধান পরাগ জৈন, এরা আসতেছে বাংলাদেশের সরকারের পা ধরার জন্য, যে ভাই তোরা ছাড়া আমাদের আর কোনো রক্ষা নাই, তোদের পায়ে ধরি, তোরা আর আমাদেরকে বিপদে ফেলাইস না ভাই, তোদের পায়ে ধরি। অনেকটা এইরকম আমাদের মিডিয়ার হেডলাইন গুলো আপনি দেখেন, হেডলাইন আপনি দেখলেই বুঝবেন যে মনে হচ্ছে যে ওরা আসছে আমাদের পা ধরতে। এই দেশের মিডিয়ার ভাবখানা এরকমই। শুনেন, লিল্লাখোর মৌলবী আর রাজনীতির যারা বুঝে না তারা তো এগুলো বলবেই, কিন্তু কোথায় কি হচ্ছে ওটা তো আমরা বুঝতেছি, কোথাকার পানি কোথায় যাচ্ছে তাও আমরা জানতেছি, দেখতেছি। এরা জি এখন যখন এখন পাকিস্তানের আসিফ মুনিরকে যখন হোয়াইট হাউসের ডাইকে নিয়ে চা খাওয়ায়, তখন তো পাকিস্তানের হায় হায় মুই কি হনু রে, কিন্তু এরা যে কামলা খাটাবে এটা তো আর জানে না। তো এরা তো এটা বুঝে না কোন ফাঁদে ফেলতেছে, এই বোধ শক্তি তো তাদের নাই, এদের কূটনৈতিক জ্ঞান তো তাদের নাই, তাই তারা এরকম মনে করে। এরা এগুলো মনে করতেই থাকবে। তো ওই যে বললাম ভারত নিরীহ প্রতিবেশী, তো ভারত সরাসরি কোনো আক্রমণে যায় না, এর জন্য মানে কিছু কিছু কুকুরকে মাঝে মাঝে মুগুর মারতে হয়, ভারত তো তা করে না, এই সুযোগটা তারা নিয়ে নেয়। কিন্তু এটাই ভারতের পলিসি। ভারত বাংলাদেশ সম্পর্কে তার পলিসিটা এরকমই যে সে ধীরে সুস্থে আগাবে, এবং সে আগাচ্ছে এবং সুফল পাচ্ছে। আপনি দেখেন যে ভারতের নাম নেওয়া যায় না, সকাল বিকাল ভারত দখল করে, সকালে গিয়ে 7 সিস্টারে নাস্তা করতে চায়, বিকেলে গিয়ে দিল্লিতে ডিনার খাইতে চায়, সেই লোকগুলো এখন ভারতের লোকজন আসতেছে যাইতেছে, তাদের ডিজেল ছাড়া চলে না। এই দেশের মানুষের তো লজ্জা নাই, এদের কূটনৈতিক জ্ঞানও তো নাই। এরা মনে করবে যে তলে পরে যদি সিমটি মারছি তো জিতে গেছি, কয়দিন পরে বুঝতে পারবে। আর ভারতেরও এই ব্যাপারে কিছুটা সমালোচনা করা যেতে পারে। শক্তি কখনো কখনো দেখাইতে হয়, যেটা চাণক্য নীতিতেই আছে। শক্তি যদি আপনি প্রদর্শন না করেন, আপনি বিপদে পড়বেন এক সময়, কারণ মূর্খের শক্তি অনেক সময় ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত করে ফেলে। আপনি যদি আপনার বাড়িতে থাকা, ঘরে থাকা ইঁদুরদের গুরুত্ব না দেন, আপনার বাতটা ভেঙে ফেলতে পারে, ছোট্ট একটা গর্ত করে দিলে আপনি বিপদে পড়বেন। মাঝে মধ্যে কি ওই যে মানে কেসকি কল রাখতে হয় ইঁদুর ধরার জন্য। তো ভারতে এই দিকে আমার মনে হয় তারা কিছু কিছু ভুল এখানে করে ফেলেছে, এই সুযোগটা দেওয়ার জন্য তারা এই কথাগুলো বলে। কারণ এই সুযোগ দেওয়ার কারণেই তো রিক্সালা বলে ভারত দখল করবে, এগুলো বলার জন্যই তো রিটায়ার্ড আর্মি অফিসার রাস্তাতে হাঁটতে হাঁটতে উষ্টাগায় পরে আর বলে 4 দিনের 7 সিস্টার দখল করবে। যদিও ভারত এটা নিয়ে হাসাহাসি করে, এরা যখন এগুলো দখল করার কথা বলে ভারত কিন্তু হাসাহাসি করে, যথেষ্ট হাসাহাসি করে। কিন্তু ভারত হাসাহাসি করলে হবে কি, এরা তো সিরিয়াসলি নিয়েছে। এদেশে মাদ্রাসার মৌলবী একজন দেখলাম, সে বললো যে বাংলাদেশের 1 কোটি মৌলবী নাকি গিয়ে ভারত দখল করে ফেলবে। ঠিক আছে, দখল করে ফেলবে বলে ফেলেছে। তো এদের শক্তি মাঝে মাঝে ভারতকে শক্তি প্রদর্শন করা উচিত। ভারত না, পৃথিবীর যে কোনো দেশ তার শক্তি যদি প্রদর্শন না করে, যেটা আমি আর এক উদাহরণ দিয়েছি যে সোভিয়েত ইউনিয়ন তার শক্তি প্রদর্শন করে না বলেই তাদের 10 কোটি লোক মারা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। 7 কোটি থেকে 10 কোটি মানুষ মারা গেছে, কারণ জার্মানি মনে করেছিল সোভিয়েত ইউনিয়নের শক্তি নাই, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছাড় দিতে 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 এত বেশি দিয়ে ফেলেছিল, যার জন্য তার এই যুদ্ধে অনেক মানুষ মারা গেছে। নাহলে জার্মান টিকতেই পারতো না সোভিয়েত ইউনিয়নের সাথে। কারণ কি, কোনোদিন আক্রমণই করতো না। আমি হিস্ট্রি গবেষণা করে দেখেছি, জার্মান যদি জানতো যে সোভিয়েত ইউনিয়ন এত শক্তিশালী, জীবনও আক্রমণ করতো না, সে যাইতো না, সে পরাজিত হইতো না। কিন্তু ওই যে প্রদর্শন না করার কারণে সোভিয়েত ইউনিয়ন পরিণত হয়েছে। আবার সোভিয়েত ইউনিয়ন আরো বিভিন্ন জায়গায় নিজেরাই তাদের শক্তি প্রদর্শন করে না বলেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। শক্তি মাঝে মাঝে প্রদর্শন করতে হবে। কারণ এই জন্য চাইনিজ একটা প্রবাদ আছে যে তোমার যদি বিষও না থাকে ফনা তুলতে হবে, যেটা বাংলাদেশের মানুষজন করে। তার কিন্তু বিষ নাই, সে ধরা সাপ, কিন্তু সে ফনা তুলে ভয় দেখায়। ভয় দেখানো মাঝে মাঝে কাজে খাটে। এটাও একেবারে তারা যে আস্কারা পেয়েছে, আস্কারার কারণে এটা করবে। এটা ভারতের আস্কারাতে হয়েছে। বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশের লোকজন এটা মনে করে এই কারণে, কারণ ভারত তার শক্তিকে প্রকাশ করে না এবং টাইট দেয় না, এর জন্য সমস্যা হচ্ছে। এবং এটা ভারতের জন্য
বুমেরাং হয়ে যেতে পারে কোনো এক সময়, ক্ষতি হইতে পারে ভারতের জন্য। তারপরে ভারত যেহেতু চাণক্য নীতি, তাদের তো সুনির্দিষ্ট নীতি রয়েছে, তারা ধীরে ধীরে আগাচ্ছে, তাদের নীতি হয়তো আমি এটা ভাবলাম, তারা হয়তো অন্য প্ল্যান করে রেখেছে, অন্যভাবে তারা এগোবে। তবে ভারতের উচিত শক্তি প্রদর্শন করা মাঝে মধ্যে। জি ধন্যবাদ। জি ফরিদ ভাই, আপনি তো অনুপস্থিত ছিলেন অনেকদিন, এই কারণে অনেক দর্শক খুবই উৎকণ্ঠা এবং তারা অনেকেই আপনাকে শুভেচ্ছা জানিয়েছে, খোঁজ খবর জানতে চেয়েছে আপনার কি শরীরের কি অবস্থা, এবং আপনার জন্য আশীর্বাদ দোয়া করেছে অনেকে। ধন্যবাদ। একজনের একটা কমেন্ট আমি দেখাই, অনেকগুলো কমেন্ট তো, কয়েকশো আছে এরকম কমেন্ট, যেটা এতগুলো তো দেখানো যায় না। ফরিদ ভাই, আপনার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম, আপনার সুস্বাস্থ্য কামনা করি। জি ধন্যবাদ আপনাদের এবং কয়েকশো কমেন্ট আছে। দর্শকদের যারা আমার শুভকামনা করতেছেন, সুস্থতা কামনা করতেছেন, তাদের অসংখ্য অসংখ্য মনে আন্তরিক ভাবে তাদের